ভারতের ভবিষ্যতের অর্থনৈতিক মানচিত্রটা আসলে কারা আঁকছে? পুরনো মেট্রো শহরগুলো, নাকি এই যে নতুন শহরগুলো উঠে আসছে তারা? আমাদের হাতে বেশ কিছু অর্থনৈতিক রিপোর্ট আছে, আর আজ আমরা এই বিষয়টা একটু গভীরে গিয়ে একদম। দেখব দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ বা সুরাটের মতো শহরগুলো ঠিক কিভাবে নিজেদের তৈরি করছে। ঠিক তাই। আজ আমরা আসলে বোঝার চেষ্টা করব যে এই শহরগুলোর সাফল্যের পেছনের মূল কারণটা কি। শুধু জিডিপির পরিসংখ্যান নয়, বরং তাদের উদ্ভাবনী ক্ষমতা, পরিকাঠামো আর ভবিষ্যতের পরিকল্পনাগুলো একটু খতিয়ে দেখা দরকার। লড়াইটা কিন্তু বেশ জমজমাট। লড়াইটা আসলেই জমজমাট। যেমন এই রিপোর্টটা পড়তে গিয়ে আমি একটা জিনিস দেখে বেশ অবাক হলাম। কি বলুন তো? হায়দ্রাবাদে অ্যামাজনের বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার। আমি তো সত্যি বলতে ভেবেছিলাম বেঙ্গালুরু বা হয়তো আমেরিকার কোথাও হবে। এটা একটা অসাধারণ পয়েন্ট। আর দেখুন, এটা কিন্তু শুধু একটা বড় অফিস নয়। আচ্ছা, এটা প্রমাণ করে যে হায়দ্রাবাদ এখন আর শুধু কোডিং বা ব্যাক অফিস সাপোর্টের জায়গা নয়, বরং কোর প্রোডাক্ট ডেভেলপমেন্ট আর গবেষণার একটা কেন্দ্রে পরিণত হচ্ছে। তার মানে এটা বেঙ্গালুরুকে একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। অবশ্যই। আর ভারতের প্রযুক্তি জগতের ক্ষমতার যে একটা বিকেন্দ্রীকরণ হচ্ছে, এটা তার একটা স্পষ্ট ইঙ্গিত। তাহলে একদিকে যেমন হায়দ্রাবাদ একটা টেক-স্যাভি শহর হিসাবে উঠে আসছে, তেমনি দিল্লি এনসিআরের ছবিটাও কিন্তু অন্যরকম। হ্যাঁ, দিল্লির ব্যাপারটা একটু আলাদা। রিপোর্ট বলছে এটা নাকি ফিনটেক আর হেলথটেক স্টার্টআপের বড় কেন্দ্র। এই টার্মগুলো তো আমরা আজকাল খুব শুনি। একটু সহজ করে বললে এর মানে কি? অবশ্যই। ফিনটেক মানে হলো ফিন্যান্স বা টাকা পয়সার লেনদেনকে প্রযুক্তির মাধ্যমে অনেক সহজ করে তোলা। যেমন অনলাইন পেমেন্ট অ্যাপ। ঠিক তাই। আর হেলথটেক হলো স্বাস্থ্য পরিষেবাকে প্রযুক্তির সাহায্যে মানুষের কাছে পৌঁছে দেওয়া। ধরুন অনলাইন ডাক্তার কনসালটেশন। বুঝেছি। দিল্লির মজাটা হলো, এখানে একদিকে যেমন এই নতুন স্টার্টআপগুলো বাড়ছে, তেমনি এখানকার পুরনো পারিবারিক ব্যবসাগুলোও কিন্তু পিছিয়ে নেই। আচ্ছা। তারা তাদের ঐতিহ্যকে সঙ্গে নিয়েই নতুন প্রযুক্তি ব্যবহার করছে। প্রযুক্তির এই সাফল্যের পাশাপাশি ভারতের কিছু শহর তাদের চিরাচরিত শিল্পকে একেবারে নতুন রূপ দিচ্ছে। যেমন ধরা যাক সুরাটের কথা। সুরাট? হ্যাঁ, আমরা তো সবাই জানি সুরাট মানেই হীরা, কিন্তু রিপোর্ট বলছে তারা এখন ডায়মন্ড টু জুয়েলারি মডেলে এগোচ্ছে। হ্যাঁ, এবং এটা একটা বিরাট পরিবর্তন। আগে সুরাট কি করত? শুধু হীরা কেটে পালিশ করত, যা পরে অন্য কোথাও গয়না তৈরির জন্য পাঠানো হতো। একদম। কিন্তু এখন তারা নিজেরাই সম্পূর্ণ গয়না তৈরি করছে। একইভাবে তাদের টেক্সটাইল শিল্প, ওটাও বদলাচ্ছে। হ্যাঁ, ওটাও ফাইবার টু ফ্যাশন ধারণার উপর জোর দিচ্ছে। অর্থাৎ সুতো তৈরি থেকে শুরু করে একেবারে দোকানে বিক্রি করার মতো পোশাক তৈরি পর্যন্ত পুরো প্রক্রিয়াটা এখন এক জায়গাতেই হচ্ছে। ঠিক ধরেছেন। একেই বলে সম্পূর্ণ ভ্যালু চেইন নিয়ন্ত্রণ করা। এতে তো নিশ্চয়ই খরচ এবং সময় দুটোই বাঁচে। অবশ্যই। লাভ অনেক বেড়ে যায়, আর বাজারের উপর তাদের নিয়ন্ত্রণও বাড়ে। তামিলনাড়ুও কিন্তু একই পথে হাঁটছে। তাই তারা উৎপাদন আর পরিষেবা দুটো ক্ষেত্রেই নিজেদের শক্তি বাড়াচ্ছে। রিপোর্টে তো বলা হয়েছে 2047 সালের মধ্যে তাদের অর্থনীতি $2.6 ট্রিলিয়ন পৌঁছাতে পারে। $2.6 ট্রিলিয়ন। এটা তো একটা বিশাল সংখ্যা। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলুন। এই বিপুল বৃদ্ধির চাপ সামলানোর মতো পরিকাঠামো কি তাদের সত্যি আছে? এত বড় অর্থনীতির জন্য তো রাস্তাঘাট, বন্দর, আবাসন সব বিশ্বমানের হতে হবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এখানেই ভবিষ্যতের পরিকল্পনাগুলো সামনে আসছে। শুধু তামিলনাড়ু নয়, মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলের দিকে তাকান। মুম্বাই কি হচ্ছে? সেখানে 2030 সালের মধ্যে 30 লক্ষ সাশ্রয়ী মূল্যের বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রায় 22 লক্ষ বস্তিবাসীর পুনর্বাসনের কথাও ভাবা হচ্ছে। কিন্তু লক্ষ্যটা শুধু ইট সিমেন্টের জঙ্গল তৈরি করা নয়। তাহলে আসল লক্ষ্যটা কি? লক্ষ্য হল পরিকল্পিত টাউনশিপ গড়ে তোলা, যেখানে হাঁটার মতো ফুটপাথ থাকবে, সবুজ পার্ক থাকবে, আর সব ধরনের নাগরিক সুবিধা হাতের কাছে পাওয়া যাবে। বা তামিলনাড়ুরও 2047 সালের মধ্যে প্রায় 2 কোটি নতুন শহুরি বাড়ির প্রয়োজন হবে। এটা একটা বিশাল নির্মাণযজ্ঞের ইঙ্গিত দিচ্ছে। আর দিল্লির কি খবর? দিল্লি এনসিআরে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর বা ভারত মণ্ডপমের মতো কনভেনশন সেন্টার তৈরি হচ্ছে ভবিষ্যতের চাহিদা মেটাতে। দেখুন, একটা পুরনো পশ্চিমবঙ্গ বিষয়ক রিপোর্ট দেখায় অর্থনৈতিক সম্ভাবনা থাকা সত্ত্বেও সঠিক নগর পরিকাঠামো না থাকলে এগোনো কতটা কঠিন হয়ে পড়ে। তাহলে সবটা মিলিয়ে দেখলে বোঝা যাচ্ছে ভারতের শহরগুলো শুধু আকারে বড় হচ্ছে না, বরং তারা অর্থনৈতিক শক্তি
উদ্ভাবন আর পরিকল্পনার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎকে নতুন করে ডিজাইন করছে। একদম। আর এই শহরগুলোর সম্মিলিত বৃদ্ধি কিন্তু ভারতের অর্থনীতিকে 2030 সালের মধ্যে $10 ট্রিলিয়ন পৌঁছে দেওয়ার যে জাতীয় লক্ষ্য তার মূল ভিত্তি হিসেবে কাজ করবে। আলোচনার শেষে একটা প্রশ্ন মাথায় আসছে। হুম এই যে বিশাল অর্থনৈতিক আর পরিকাঠামোগত পরিবর্তন ঘটছে, এর ফলে এই শহরগুলোর সামাজিক আর সাংস্কৃতিক পরিচয়টা কিভাবে বদলে যাবে? আর এই উন্নয়নের সুফল কি শহরের প্রত্যেকটা মানুষের কাছে সত্যি পৌঁছাবে?